২০শে ডিসেম্বর ২০২৫ ফ্র্যাঙ্কফার্টে অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার একটি ভাষণ দেন যা বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোড়ন তৈরি করে। তো আজকে আমরা তার ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিতর্কিত অংশগুলো এক এক করে দেখব এবং এর পেছনের কৌশলগুলো বোঝার চেষ্টা করব। নিঝুম মজুমদার তার বক্তব্য শুরুই করছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বেশ কড়া সমালোচনা দিয়ে। তিনি বলছেন, এখন নাকি জনপ্রিয়তা কাজের মাধ্যমে মাপা হয় না, বরং কার জানাজায় কত বেশি লোক হলো সেটাই হয়ে গেছে জনপ্রিয়তার আসল মাপকাঠি। বক্তার মতে বাংলাদেশের রাজনীতিতে এখন নাকি বুদ্ধি বা যুক্তির চেয়ে সহিংসতাকেই বেশি কদর করা হয়। আচ্ছা, তার এই যুক্তির গভীরে যদি একটু যাই, তিনি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছেন কিভাবে সমাজে পাশবিক শক্তিকে পুরস্কৃত করা হচ্ছে। ইলিয়াস আলী নামে একজন রাজনীতিবিদের কথা বলছেন, যিনি নাকি জনপ্রিয় হয়েছিলেন কোনো জ্ঞান বা বুদ্ধির জন্য না, বরং একজন পুলিশ অফিসারকে এমন জোরে চড় মেরেছিলেন যে তিনি 5 মিনিটের জন্য হতবম্ব হয়ে যান। বক্তার মতে এভাবেই সমাজে যারা ধমকি দেয় তারাই নায়ক বনে যায়। ভাষণের একটা পর্যায়ে এসে সুরটা কিন্তু একটু পাল্টে যায়। বক্তা তার রাজনৈতিক মিত্রদের উদ্দেশ্যে বেশ আবেগঘন একটা ঐক্যের ডাক দেন, বিভেদ ভুলে সবাইকে এক হওয়ার কথা বলেন। এখানে তার আবেগটা কিন্তু বেশ স্পষ্ট, তাই না? তিনি তার দলকে তুলনা করছেন একটা ডুবন্ত সন্তানের সাথে। বোঝাতে চাইছেন যে এই সংকটের মুহূর্তে দলের ঐক্য কতটা জরুরি আর ব্যক্তিগতভাবে তিনি এর সাথে কতটা একাত্ম। তার বার্তাটা এখানে একদম পরিষ্কার। মূল রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে জেতার আগে নিজেদের ভেতরের ঝামেলা মেটানোটা একটা বিলাসিতা। তার মতে আগে বড় লক্ষ্যটা অর্জন করতে হবে, তারপর না হয় নিজেদের সমস্যাগুলো সমাধান করা যাবে। এবার আসা যাক ভাষণের সবচেয়ে বলা যায় বিস্ফোরক অংশে। এখানে বক্তা বাংলাদেশ রাষ্ট্রকে ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত করার একটা বিশাল ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এই স্লাইডে দেখুন বক্তার মূল অভিযোগগুলো। তিনি দাবি করছেন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান, পাকিস্তানের রাষ্ট্রদূত এবং জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের মতো দলগুলো মিলে এই ষড়যন্ত্র করছে। এমনকি এই চক্রান্তের জন্য 400 কোটি টাকা বিদেশে পাচারেরও অভিযোগ তুলেছেন তিনি। শুধু অভিযোগ করেই তিনি থামেননি, নিজের মিত্রদের সাবধান করতে ইতিহাসের পাতা থেকে একটা উদাহরণ টেনে আনেন। চলুন দেখি তিনি ঠিক কোন ঘটনার কথা বলছেন। ইরানের বিপ্লবের এই ধাপগুলো তুলে ধরে বক্তা আসলে একটা সতর্ক বার্তা দিচ্ছেন। তিনি বোঝাতে চাইছেন, ঠিক যেমন ইরানের বামপন্থীরা বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনির হাতেই শেষ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের কিছু গণমাধ্যম আর অ্যাক্টিভিস্টরা এমন শক্তিকে সমর্থন দিচ্ছে যা ভবিষ্যতে তাদের জন্যই বিপদ ডেকে আনবে। তো একদিকে যেমন এই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, অন্যদিকে বক্তা কিন্তু তার দল আওয়ামী লীগের জনসমর্থন নিয়ে যে একটা ধারণা প্রচলিত আছে সেটাকেও চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন নীরব সংখ্যাগরিষ্ঠের শক্তির কথা। তিনি তার যুক্তির সমর্থনে 2008 সালের নির্বাচনের ফলাফল সামনে আনেন, যেখানে তার দল 48% ভোট পেয়েছিল। এই সংখ্যাটাকে তিনি তার দলের অটুট জনপ্রিয়তার একটা প্রমাণ হিসেবে দেখাচ্ছেন। এই টেবিলটা দেখুন, এখানে তিনি 2001 সালের নির্বাচনের ডেটাও তুলে ধরেন। তিনি দেখাচ্ছেন যে নির্বাচনে হেরে যাওয়ার পরেও তার দল কিন্তু বিজয়ী জোটের প্রায় সমান, মানে 40% বেশি ভোট পেয়েছিল। এর মাধ্যমে তিনি এটাই প্রমাণ করতে চান যে আওয়ামী লীগের একটা বিশাল আর স্থিতিশীল ভোটার ভিত্তি আছে, যা সহজে ভাঙেন। তাহলে এই বিশাল সমর্থক গোষ্ঠী কার? বক্তার মতে এরাই হলো সেই নীরব সংখ্যাগরিষ্ঠ। তিনি বলছেন, এই প্রগতিশীল চিন্তাবিদ, শিল্পী, সাহিত্যিক আর সাধারণ খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় নেমে হইচই করে না, কিন্তু ভোটের দিন ঠিকই নীরবে তাদের সমর্থনটা জানিয়ে দেয়। এখানে বক্তা তার বিরোধীদের যুক্তির একটা স্ববিরোধিতা তুলে ধরেছেন। তিনি বলছেন, একদিকে তারা ভারতীয় আধিপত্যের অভিযোগ তুলছে, আবার অন্যদিকে সেই ভারত থেকে হাজার হাজার টন চাল আমদানি করা হচ্ছে। তার মতে এটা একটা পরিষ্কার দ্বিচারিতা। ভাষণের একদম শেষের দিকে এসে তিনি শুধু কথা বলেই থামেননি, বিদেশে থাকা তার সমর্থকদের জন্য একটা পরিষ্কার কর্মপরিকল্পনাও দিয়েছেন। জার্মানিতে থাকা সমর্থকদের জন্য তিনি এই 5 দফা পরিকল্পনাটা দিয়েছেন, প্রভাবশালীদের তালিকা বানানো থেকে শুরু করে ফান্ড তৈরি করা পর্যন্ত।
এভাবেই তার রাজনৈতিক ভাষণটা একটা তৃণমূল সাংগঠনিক কাজের একটা ব্লুপ্রিন্ট হয়ে ওঠে। আর সবশেষে তিনি তার বক্তব্য শেষ করছেন একটা চূড়ান্ত প্রতিজ্ঞা দিয়ে। তিনি এই সংগ্রামকে যুদ্ধ হিসেবে ঘোষণা করছেন এবং ক্ষমতা ছিনিয়ে নেওয়ার কথা বলছেন। এখানে রাজাকার শব্দটা ব্যবহার করা হয়েছে, যা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটা অত্যন্ত নেতিবাচক আর বোঝাপূর্ণ শব্দ। এই পুরো আলোচনাটার পর একটা বড় প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। যখন একটা দেশের প্রবাসীরা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এতটা সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন, তখন তার সম্ভাব্য ফলাফল কী হতে পারে? এ বিষয়ে কী ভাবছেন?